আইসিটি কেয়ারের আরও একটি ক্লাসে। সো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর প্রথম অংশ, অর্থাৎ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি। সো আগে একটু আলোচনা করে নিই কেন ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি আমাদের শেখা উচিত। আমরা পূর্বে জেনে এসেছি যে কম্পিউটারকে বোঝাতে হয়, কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের 0 বা 1 ব্যবহার করা লাগে, কেননা কম্পিউটারের ভাষা হিসেবে আমরা কি বাইনারি সংখ্যা পদ্ধতিকে চিনে এসেছি। তো খেয়াল করে দেখো, একটি বাইনারি সংখ্যা দ্বারা কম্পিউটারকে বোঝানো হয়ে থাকে। সো বাইনারি সংখ্যা দ্বারা যখন কম্পিউটারকে বোঝাবো, 0 বা 1 দ্বারা কম্পিউটারকে আমরা বোঝাতে চেষ্টা করব যে এটা 5, এটা 7, এটা 9, হ্যাঁ, অর্থাৎ 5-এর যেমন বাইনারি 101, 7-এর বাইনারি 111, 9-এর বাইনারি 1001। সো কীভাবে 5, 7 বা 9-এর বাইনারি 111, 7-এর বাইনারি যেমন 111 কীভাবে হয় সেটা আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে শিখে এসেছি। তবে এখন আমার কাজটি হচ্ছে একটি কম্পিউটারকে বোঝাতে হবে যে কোনটা +5 কোনটা হচ্ছে -5। খেয়াল করে দেখো, আমরা ইতিমধ্যে জানি 5-এর বাইনারি, আমরা 5-এর বাইনারি জেনে এসেছি। সংখ্যা পদ্ধতির রূপান্তরে 5-এর বাইনারি যেভাবে বের করা লাগে সেটা কি আমরা এর আগে জেনে এসেছি। সো 5-এর বাইনারি কত? 101, বা 5-এর বাইনারি হচ্ছে 101। কিন্তু এই যে 101 আছে, এই 101 যদি আমি বুঝাতে চাই কম্পিউটারকে, এটা হচ্ছে +5, তাহলে -5 আমি কীভাবে কম্পিউটারকে বোঝাবো? -5 যদি একইভাবে 101 হয় তাহলে কিন্তু কম্পিউটার কিন্তু বুঝতে পারবে না, কেননা কম্পিউটার খুব একটা বোকা যন্ত্র। কম্পিউটার জাস্ট 0 আর 1 রিড করতে পারে, এর বাইরে কোনটা প্লাস কোনটা মাইনাস, অর্থাৎ কম্পিউটারকে +- বোঝাতে হলেও আলাদা কমান্ড দেওয়ার প্রয়োজন পড়ে। সো +5 নাকি -5, এই বিষয়টা উপস্থাপন করার জন্য এটি কম্পিউটারকে প্লাস এবং মাইনাসের তফাৎ বোঝানোর জন্য, +5 বা -5-এর তফাৎ বোঝানোর জন্য আমাদের একটি পদ্ধতি জানা উচিত, সেটা হচ্ছে ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি। সো আমরা প্রতিটি সংখ্যার বিপরীতে, যেমন 5-এর বাইনারি 101, 7-এর বাইনারি 111, 9-এর বাইনারি 1001, 8-এর বাইনারি 1000, ওকে। সো এইগুলো যে শিখে এসেছি এটা ছিল ধনাত্মক মান প্রকাশের পদ্ধতি, হ্যাঁ। কিন্তু একটি কম্পিউটারকে যদি আমি বুঝাতে চাই, একটি সংখ্যাকে স্বতন্ত্রভাবে প্লাস বা মাইনাস দ্বারা বুঝাতে চাই, তাহলে কিন্তু কি আমাদের এই ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, কেননা কম্পিউটারকে ধনাত্মক এবং ঋণাত্মকের পার্থক্য বোঝানো উচিত, কোনটা +5 কোনটা -5। তো ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি এই পর্যন্ত আবিষ্কৃত যে কয়েকটি পদ্ধতি রয়েছে তার মধ্যে আমি 3টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত 3টি পদ্ধতি নিয়ে কাজ করা হয়েছে ঋণাত্মক বোঝানোর ক্ষেত্রে। কাকে বোঝানোর ক্ষেত্রে? কম্পিউটারকে বোঝানোর ক্ষেত্রে। সো কম্পিউটারে একটি ধনাত্মক বা ঋণাত্মকের পার্থক্য বের করার জন্য ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি, অর্থাৎ কোনো সংখ্যাকে ঋণাত্মকভাবে উপস্থাপন করার জন্য 3 ধরনের পদ্ধতি বের হয়েছে। সবার প্রথমে যে পদ্ধতিটি পেয়েছি সেই পদ্ধতির নাম হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি। এরপরে এসেছে 1-এর পরিপূরক পদ্ধতি বা ওয়ান্স কমপ্লিমেন্ট, এবং তারপরে এসেছে 2-এর পরিপূরক পদ্ধতি, যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে 2's কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বানান COMPLE, LI না, PLE, ওকে। সো এই পদ্ধতিগুলো পরিপূরক বলতে আসলে কি, আমরা কমপ্লিমেন্টকে বুঝে থাকি। তো এই পদ্ধতিগুলোর আমরা পার্থক্য দেখব, কিন্তু 3টি হচ্ছে ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি, 3 উপায়ে কিন্তু করা যায়। সো প্রথমে আমি 3টি উপায়ের পদ্ধতিগুলো কিভাবে বের করতে হয় সেইগুলো উপস্থাপন করে দিচ্ছি, ঠিক তারপরে আমরা যুক্তি দ্বারা কোন পদ্ধতিটা অধিক উত্তম সেটুক খণ্ডন করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমরা ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি জানব। তবে ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি বের করার ক্ষেত্রে ধনাত্মক মানটা কিন্তু জানা লাগবে, যা কিন্তু তুমি স্বাভাবিকভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরে শিখে এসেছো। ফর এক্সাম্পল, এখানে আমি যে এক্সাম্পলটা দাঁড় করাতে চেয়েছি +5-এর বাইনারি 101, আমরা জানি 5-এর বাইনারি হচ্ছে 101, এটাই হচ্ছে +5-এর মান। তো ধনাত্মক মান জানা থাকলে, প্রত্যেকটির ধনাত্মক মান জানা থাকলে
ঋণাত্মক মান বের করা বেশ সহজ, ঋণাত্মক মান বের করা বেশ সহজ। এবং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধনাত্মক মান বের করা খুব কষ্ট কিছু না, কেননা সংখ্যা পদ্ধতির রূপান্তরে 5-এর মান কত? 5-এর মান 101। তো ঠিক সেই মানটাই লিখব, 101 লিখলাম। কেন পাশে লিখলাম না? তার কারণ আছে। আমরা যখন ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি অনুসারে কোনো সংখ্যার মান বের করব, দেখো কম্পিউটার কিন্তু যখন নাম্বারগুলোকে গ্রহণ করে সে কিন্তু 1 বাইট অথবা 2 বাইট অথবা 4 বাইট অথবা 8 বাইট এভাবে কিন্তু গ্রহণ করে, বাইট হিসাবে গ্রহণ করে। সো আমরা জানি 1 বাইট সমান 8 বিট। অনেকে গুলিয়ে ফেলো বাইট বা বিটের মধ্যে পার্থক্যটা, মানে কে বড় কে ছোট গুলিয়ে ফেলো। খেয়াল করে দেখো বাইটে কয়টা অক্ষর আছে? 1 2 3। বিটে কয়টা অক্ষর আছে? 2টা অক্ষর। সো যেটাতে বেশি অক্ষর আছে সেটা বড়, এবং যেটাতে কম অক্ষর আছে সেটা কি? ছোট। এভাবে মনে রাখার চেষ্টা করবা। কিংবা ইংলিশেও দেখো 1 বাইট, BYTE, যদিও বাইটটা বড় হাতের বি লেখা হওয়ার কথা। এই যে বাইট লেখাতে দেখো কয়টা অ্যালফাবেট আছে, কয়টা ইংলিশ অ্যালফাবেট আছে? 1 2 3 4। আর বিটে কয়টা আছে? 3টা। তাহলে যেটা বেশি সেটা হচ্ছে কি? বড়। সো 1 বাইট সমান 8 বিট, এটা আমরা জানি। সো বাইট বা বিটের মধ্যে কে বড় বা কে ছোট এটা আর উলটপালট হওয়ার সম্ভাবনা নাই। এখন দেখো 1 বাইট সমান 4 বিট। আবার যদি 1 বাইটের অর্ধেক ধরা হয় হাফ বাইট মানে হচ্ছে 4 বিট, অর্ধেক। হাফ বাইট মানে 4 বিট। সো এই হাফ বাইটের একটা বিশেষ নাম রয়েছে, হাফ বাইটের বিশেষ নামটা হচ্ছে নিবল। দন্তন্বয়রস্যি ব ল, নিবল। ওকে, সো 1 বাইট সমান 8 বিট এবং হাফ বাইট সমান 4 বিট। তো কম্পিউটারকে যখন কোনো মান দেওয়া হয়, সে যখন কোনো মান গ্রহণ করে সে বাইট হিসাবে গ্রহণ করে। 1 বাইট অথবা 2 বাইট বা 4 বাইট এরকমভাবে গ্রহণ করে, 3 বাইটও হতে পারে। তবে সে গ্রহণের পদ্ধতিটা তার হচ্ছে কি? বাইট অনুসারে। তাহলে আমরা যখন 5 কম্পিউটারকে বোঝাতে চাই, আমরা মনে করি 5 হয়তোবা 5কে কম্পিউটার এভাবে চিনে থাকে 101, বাট ঠিক সেরকমটা না। কম্পিউটার যখন মানটি গ্রহণ করার সময় সেখানে 8টি বিট দিতে হয়, সেটা 8টি বিট প্রসেসরকে দেয়। কেননা আমরা জানি একটি বাটন, একটা 5 সংখ্যাটা যখন আমি কিবোর্ডে প্রেস করার পরে এটা হচ্ছে কি? কোড হয়ে এনকোডার হয়ে যখন প্রসেসরে যায়, প্রসেসরের প্রসেসিং পর্যায়ের ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিটে যায়, তখন কিন্তু সেটা কি? 8 বিট হিসাবে উপস্থাপিত হয়, 8 বিট বা 1 বাইট। তো এখানে দেখো কয়টা বিট আছে? 3টা বিট আছে। তাহলে 8 বিট হিসেবে উপস্থাপন করতে হলে অবশ্যই 8 বিট, আরও 5টা বিট লাগবে। সো আরও 5টা বিট আমরা কোথা থেকে পাবো? আরও 5টা বিট তোমরা কি করবা? 0 দিয়ে দিবা, 0 দিয়ে ফিল আপ করে দিবা। ওকে, সো আরও যে 5টা বিট লাগে সে 5টা বিট কি? 0 দিয়ে আমরা উপস্থাপিত করে ফেললাম। সো এতটুকুতে নিশ্চয়ই তোমাদের বুঝতে সমস্যা হবার কথা না। তাহলে +5-এর মান কি? +5-এর মান হচ্ছে 101, সবার ডানে থাকবে, এবং বাকি 3টা বিট ছিল এবং বাকি 5টা বিট যেহেতু 8 বিট হিসেবে উপস্থাপন করতে হবে, বাকি 5টা বিটে 5টা 0 দিয়ে দিয়েছি। এবং ধনাত্মক মানটা প্রতিটা সংখ্যা পদ্ধতিতেই লাগবে, প্রকৃত মান গঠন পদ্ধতিতেও লাগবে, 1-এর পরিপূরকেও লাগবে, 2-এর পরিপূরকেও লাগবে। এবং ধনাত্মক মান কিন্তু অভিন্ন না, কোনো পদ্ধতিতেই অভিন্ন না। কেন অভিন্ন না? কেননা এটা ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি, মানে এটা আলাদা হবে না। প্রতিটা সংখ্যা পদ্ধতিতেই ঠিক একই ধনাত্মক মানটা ব্যবহার করা হবে, কেননা পদ্ধতিগুলো আলাদা হয়েছে শুধুমাত্র তাদের কি? ঋণাত্মক মান প্রকাশের জন্য। সো প্রত্যেকটা ধনাত্মক মান ঠিক সেম এটাই লিখব, 5টা 0, তারপরে কি? 101। ওকে, সো এতটুকু নিশ্চয়ই বোঝা গিয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা বের করব ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি। তো খেয়াল করে দেখো, ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি বের করতে গেলে আমার ধনাত্মক মান প্রয়োজন হবে, এবং ধনাত্মক মানটা প্রত্যেকটা পদ্ধতিতেই সেম।
কেননা পদ্ধতি 3টা হচ্ছে ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি। তো ঋণাত্মকভাবে +5 পেয়েছি। এবার কম্পিউটারকে যদি আমি বোঝাতে চাই বা কম্পিউটারের জন্য আমি যদি -5 মানটা নির্ধারণ করতে চাই, তাহলে আমার কীভাবে সেটা নির্ধারিত করতে হবে এখন আমরা সেটা শিখব। সো প্রথমে যেটি আলোচনা করছি, প্রকৃত মান গঠন পদ্ধতিতে -5 বা যে কোনো মাইনাস ভ্যালু কীভাবে বের করা হয়, ঋণাত্মক মান কীভাবে বের করা হয়ে থাকে, সেটির জন্য তোমার একটি ধারণার প্রয়োজন। এখানে যে তুমি 8টি বিট দেখতে পাচ্ছ, 8টি বিট বা 8টি অঙ্ক দেখতে পাচ্ছ, তার মধ্যে সবার বামে প্রকৃত মান গঠন পদ্ধতির ক্ষেত্রেই এটি শুধু প্রযোজ্য। সবার বামে যে 0টা দেখতে পাচ্ছ, এটাকে তারা সাইন বিট হিসাবে কল্পনা করে। এই বিটটার নাম কি? এই বিটটির নাম তাহলে হচ্ছে সাইন বিট। এই যে সবার বামে যে 0টা আছে, এই 0টাকে কি বলা হয়ে থাকে? সাইন বিট। আমি এখানে একটু লিখে দিচ্ছি, এটাকে বলা হয়ে থাকে সাইন বিট, মানে চিহ্ন বিট। সাইন বিট বলতে চিহ্ন বিটকে বোঝানো হয়েছে। সো সাইন বিটের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, সাইন বিটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ধনাত্মক মানে সাইন বিট হবে 0 এবং ঋণাত্মক মানে সাইন বিট হবে কত? 1। সাইন বিট হবে কত? 1। ওকে, তো ধনাত্মক মানে 0 এবং ঋণাত্মক মানে 1। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই চলবে। তো খেয়াল করে দেখো, প্রকৃত মান গঠন পদ্ধতিতে +5 মান দেওয়া আছে। এবার এটাকে যদি -5 উপস্থাপন করতে যাও, দেখো ধনাত্মক মানে 0 দিলাম সাইন বিট, ঋণাত্মক এখন কি -5 মান বের করবো না? -5 মান বের করলে সাইন বিট কত হবে? মাইনাস থাকলে সাইন বিট কত হবে? 1 হবে। সাইন বিট কত হবে? 1 হবে। তাহলে আমরা সাইন বিট এখানে কত দিব? 1 দিব। কত দিব? 1 দিব। ওকে, এবং বাকি যে বিটগুলো আছে সেই বিটগুলো যা যা ছিল ঠিক তাই বসে যাবে। ঠিক যা যা ছিল তাই বসে যাবে। বাকি 7টি বিটে কোনো চেঞ্জ আসবে না। যদি এটা 8 বিট না হয়ে যদি 16 বিট হতো, অর্থাৎ 2 বাইট হতো, 1 বাইট মানে তো 8 বিট, 2 বাইট মানে 16 বিট। যদি 16 বিট হতো, 16 বিটের ক্ষেত্রেও সবার বামের বিটটাই হতো কি? সাইন বিট। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, সাইন বিট +5 মান +5 মান কত? এটা -5 মান কত? এই মানটা। জাস্ট কোথায় চেঞ্জ? জাস্ট এই জায়গাটাতে চেঞ্জ। আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে, জাস্ট সাইন বিটে চেঞ্জ। সাইন বিট ছাড়া অন্য কোনো কোথাও চেঞ্জ আসেনি, কিন্তু সাইন বিট ছাড়া অন্য কোথাও চেঞ্জ আসেনি। ওকে, তাহলে আমরা প্রকৃত মান গঠন পদ্ধতি শিখলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা বাকি পদ্ধতিগুলো শিখব। সো এটা ছিল সাইন বিট জাস্ট চেঞ্জ। আমি একটু লিখে দিই, সাইন বিট। ওকে, সাইন বিটের বৈশিষ্ট্য তোমরা নিশ্চয়ই জানলা এখন, যে প্লাস থাকলে 0, মাইনাস থাকলে 1। ওকে, এতটুকু মনে রাখলেই যথেষ্ট। এখন আমরা যেটি শিখবো সেটি হচ্ছে কি? একের পরিপূরক পদ্ধতি। একের পরিপূরক পদ্ধতি বা ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি। সো একের পরিপূরক পদ্ধতিতে +5 যে মানটা আছে, -5 মান বের করতে হলে সে ভ্যালু, যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কি কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ ঠিক উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিতে হবে বলতে 1 থাকলে 0, কমপ্লিমেন্ট মানে কি জানি? কমপ্লিমেন্ট মানে পূরক। 1 থাকলে 0, 0 থাকলে 1, ঠিক যেটা নট গেট করে থাকে। হ্যাঁ, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে নট গেট রয়েছে, লজিক গেটের। সেই নট গেটের কাজটা, নট গেটের অপর নাম হচ্ছে পূরক বা কমপ্লিমেন্ট। সো কমপ্লিমেন্ট, একের পরিপূরকে কি করতে হয়? একবার পাল্টাতে হয়, একবার পাল্টিয়ে দিতে হয়। ঠিক আছে, সো একবার পাল্টিয়ে দেওয়ার পদ্ধতিটা কি? একবার পাল্টিয়ে দেওয়ার পদ্ধতিটা হচ্ছে প্লাসের যে ভ্যালুটা আছে, যতগুলো বিট আছে, প্লাসে যতগুলো বিট রয়েছে, কয়টা বিট রয়েছে? 8টি বিট রয়েছে না? অবশ্যই 8টি বিট প্লাসে থাকবে, মাইনাসেও অবশ্যই 8টি বিট থাকবে, নয়তো 16 বিট থাকবে প্লাসে, মাইনাসেও কত বিট থাকবে? 16 বিট থাকবে। তো খেয়াল করে দেখো, একের পরিপূরক পদ্ধতিতে -5 বের করার জন্য প্লাসে যে বিটগুলো রয়েছে প্রত্যেকটা বিট উল্টে যাবে, প্রতিটা বিট। এখানে সাইন বিট বলে কিচ্ছু নাই। একের পরিপূরক বা 2-এর পরিপূরকে সাইন বিট বলে কিচ্ছু নাই। জাস্ট একটাই সিম্পল কনসেপ্ট, একের পরিপূরকে প্রত্যেকটা বিট
উল্টে যাবে। দেখো 0 ছিল কত হয়ে যাবে 1, 0 ছিল 1, 0 ছিল 1, 0 ছিল 1, 0 ছিল 1, 1 ছিল 0, 0 ছিল 1, 1 ছিল 0। দেখো 5টি 1 এবং 0 1 0, মানে প্রত্যেকটা বিটে খেয়াল করে দেখো উল্টে গেছে। ওকে, সো একের পরিপূরক পদ্ধতি খুবই সহজ পদ্ধতি এবং প্রকৃত মান গঠন পদ্ধতিও খুব সহজ, জাস্ট সাইন বিট চেঞ্জ করলেই হয়ে যায়। কিন্তু এই দুটি পদ্ধতির থেকে দুইয়ের পরিপূরক পদ্ধতি তুলনামূলকভাবে কঠিন। কেন কঠিন? কেননা দুইয়ের পরিপূরক পদ্ধতির জন্য একের পরিপূরক পদ্ধতির ওপর নির্ভর করা লাগে। দুইয়ের পরিপূরক পদ্ধতির মানটি -5 এর মান আমরা তখনই পাবো যখন একের পরিপূরক যেটা বের হয়েছে, একের পরিপূরক বের হয়েছে বলতে ঋণাত্মক মান যেটা বের হয়েছে। সো এখানে দেখো ঋণাত্মক যে মানটি বের হয়েছে, একের পরিপূরকের যে মানটি বের হয়েছে, একের পরিপূরক দ্বারা যে মানটি বের করলাম সেই মানটির সাথে যদি 1 যোগ করা হয়, মানটি কি? মানটি আমরা একটু লিখবো বাম সাইডে, 1 1 1 1 1 0 1 0। একের পরিপূরকের যে মানটি পেয়েছে সেই মানটির সাথে 1 যোগ করলে, কত যোগ করলে? 1 যোগ করলে কি হয়ে যায়? কি পাওয়া যায়? দুইয়ের পরিপূরক পাওয়া যায়। কি পাওয়া যায়? দুইয়ের পরিপূরক পাওয়া যায়, অর্থাৎ দুইয়ের পরিপূরকে -5 এর মান পাওয়া যায়। তাহলে কি করতে হবে? একের পরিপূরকের যে মান পেয়েছি তার সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। সো 1 আমরা কি যোগ করে ফেলবো। সো 1 যোগ আমরা বাইনারির যোগ বিয়োগে দেখে এসেছি কিভাবে যোগের ভ্যালু বের করা লাগে বা বিয়োগের ভ্যালু বের করা লাগে বাইনারিতে। সো বাইনারিতে দেখো 0 + 1 কত হয়? 1, যোগ হয়ে গেছে। আর তো কিছু নাই। যোগে কি আর কিছু আছে? আর কিছু বিদ্যমান আছে? যোগে কিন্তু আর কিছু বিদ্যমান নাই। তাহলে কি বাকিগুলো যা যা ছিল ঠিক তাই বসে যাবে। তাহলে 1 যা যা ছিল ঠিক তাই বসিয়ে দিব, 0 1 1 1 1 1। ওকে, তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে এরকম, ভ্যালুটা আমরা লিখবো, ভ্যালুটা বের হলো 1 1 1 1 1 0 1 1। ওকে, তাহলে দুইয়ের পরিপূরক পদ্ধতি কি? একের পরিপূরকের সাথে কত যোগ? একের পরিপূরকের সাথে 1 যোগ। সো একের পরিপূরকের সাথে আমরা কি 1 যোগ অলরেডি করে ফেলেছি, দিয়ে কি দুইয়ের পরিপূরকের মান বের করা গেছে। তবে আমি তোমাদেরকে একটি শর্টকাট ট্রিক শেখাই দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা একের পরিপূরক না করে সরাসরি দুইয়ের পরিপূরক করতে পারবে। একের পরিপূরক না করে সরাসরি দুইয়ের পরিপূরক করতে পারবে। পদ্ধতিটি খুবই সহজ, সেটা হচ্ছে ধনাত্মক মান যেটি আছে সেই মান অনুসারে দুইয়ের পরিপূরক যেটা বের করলাম, বের করার পদ্ধতিটি হচ্ছে 1কে নিয়ে। সেই পদ্ধতিটা হচ্ছে 1কে নিয়ে, 1 বাইনারি 1কে নিয়ে। সো সেই মানটি বের করার জন্য তুমি ডান সাইড থেকে অনুসন্ধান করবা। কি অনুসন্ধান করবা? 1কে অনুসন্ধান করবা। তোমার যখন ফার্স্ট 1-এর সাথে দেখা হবে তখনই কিন্তু কি বিষয়টা ঘটবে। কি ঘটবে? তুমি ডান সাইড থেকে অনুসন্ধান করবা 1কে। দেখো তুমি ডান সাইড থেকে অনুসন্ধান করতে গিয়ে কি 1 পেয়েছো? 1কে পেয়েছো? নিশ্চয়ই পেয়েছো। 1কে 1-এর মতনই বসিয়ে দিবা। যখন ফার্স্ট 1 পাবা, আই রিপিট, তুমি যখন ফার্স্ট 1-এর দেখা পাবা 1কে 1-এর মতনই বসিয়ে দিবা। আমি ঠিক 1কে 1-এর মতনই বসিয়ে দিয়েছি। কিন্তু 1-এর সাথে দেখা হবার পরে, 1-এর সাথে দেখা হবার পরে তোমার জীবন পাল্টে যাবে। 1-এর সাথে দেখা হবার পরে তোমার জীবন পাল্টে যাবে। কেমন পাল্টে যাবে? একের পরিপূরকে যে কাজটি করেছো প্রত্যেকটা বিট উল্টে দিয়েছো। একের পরিপূরকে যেমন প্রত্যেকটা বিট উল্টে দিয়েছি, 1-এর সাথে দেখা হবার পরে, আই রিপিট, 0-র সাথে না কিন্তু, 1-এর সাথে তোমার যখন দেখা হবে 1কে 1-এর মতনই বসিয়ে দিবা। কিন্তু তারপরে যতগুলো বিট থাকবে প্রত্যেকটা বিট উল্টে যাবে। দেখো 0 ছিল কি হয়ে গেছে? 1, 1 ছিল কি হয়ে গেছে? 0, 0 ছিল কি হয়ে গেছে? 1, 0 ছিল কি হয়ে গেছে? 1, 0 ছিল কি হয়ে গেছে? 1, 0 1 0 1 হয়ে গেছে। তাহলে পদ্ধতিটি হচ্ছে আমি
ফার্স্ট যখন ওয়ানকে পাবো ওয়ানকে অনের মতনই রেখে দিব, তার পরের যে বিটগুলো থাকবে পরের বিটগুলো পর্যায়ক্রমিকভাবে কি পরিবর্তিত হয়ে যাবে। ওকে, সো খুব সহজেই দেখো যে ভ্যালুটা আমি বের করেছিলাম তার সাথে কিন্তু কি মিলে যাচ্ছে, আমি জাস্ট সেই ভ্যালুর উপরেই এক্সপেরিমেন্ট করলাম। ওকে, সো আশা করি প্রকৃত মান গঠন পদ্ধতিতে -5 অর্থাৎ ঋণাত্মক মানটি কীভাবে বের করা হয়, সাইন বিটটা জাস্ট চেঞ্জ করলেই হয়ে যায়, বাকি বিটগুলোর সাথে সম্পর্ক নাই। একের পরিপূরক পদ্ধতিতে 8টি বিট, যতগুলো বিট থাকবে প্রত্যেকটা উল্টে যাবে। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কি কয়ভাবে করা যাবে, দুইভাবে। একটা হচ্ছে একের পরিপূরকে যে মান পেয়েছো তার সাথে 1 যোগ করলেই দুইয়ের পরিপূরক পদ্ধতি বের হয়ে যাবে। আরেকটি পদ্ধতি হচ্ছে শর্টকাট পদ্ধতি, ফার্স্ট ওয়ানের সাথে দেখা হওয়ার পরে বাকি যে বিটগুলো থাকবে সেই বিটগুলো জাস্ট কি করে দিব, চেঞ্জ করে দিব। সো অনেকের মনে একটা হয়তো বা প্রশ্ন আসছে, যদি ফার্স্টে যদি 1 না থাকে, চলো এরকম একটি এক্সাম্পল নিয়ে কথা বলা যাক। ফর এক্সাম্পল এটা +5 না, মনে করো 12 এর বাইনারি কত, 12 এর বাইনারি হচ্ছে 1100, যেটা আমি সংখ্যা পদ্ধতির রূপান্তরে শিখিয়েছি। সো তোমাদের যদি সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পূর্ণ না করা থাকে তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারবা 3A, সেখানে কীভাবে ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করা লাগে তার কি একটা টিউটোরিয়াল দেওয়া আছে, সেটি কমপ্লিট করে ফেলবা। তো খেয়াল করে দেখো 12 এর বাইনারি কত, 12 এর বাইনারি প্লাস 12 এর বাইনারিটা হচ্ছে 1100। এই তো আমি একটু অন্য কালার দিয়ে লিখি। +12 এর বাইনারি হচ্ছে +12, এটা অবভিয়াসলি +12, 12 এর বাইনারি হচ্ছে 1100, 4টা বিট। তবে আমি 4টা বিট নিয়ে কাজ করব না, অবশ্যই সেটা 8টা বিট বা 16 বিট নিয়ে কাজ করব। সো বামে কয়টা জিরো দিব, বামে আরও 4টা জিরো দিয়ে দিব। এটা হচ্ছে কি ধনাত্মক মান +12। এবার কি -12 বের করবো, আমরা কি বের করব, -12 বের করব। তো বের করার জন্য আমরা শর্টকাট পদ্ধতিটা ব্যবহার করব। সো শর্টকাট পদ্ধতিটা ব্যবহার করার ক্ষেত্রে আমি একটি জিনিস মনে রাখব যে আমার যখন ফার্স্ট ওয়ানের সাথে দেখা হবে তার পরের বিটগুলো চেঞ্জ হয়ে যাবে। তো দেখো আমার কার সাথে দেখা হয়েছে, জিরোর সাথে দেখা হলে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, যা ছিল তাই বসে যাবে। আমারও জিরোর সাথে দেখা হয়েছে, কোনো পরিবর্তন ঘটবে না, জিরোয় বসে গেল। এবার খেয়াল করে দেখো আমার ফার্স্ট ওয়ানের সাথে দেখা হয়েছে, ওয়ানকে কি ওয়ানের মতনই আমরা বসিয়ে দিলাম, ওয়ানের সাথে দেখা হওয়ার পরে বাকি যে বিটগুলো থাকে ওয়ানের সাথে দেখা হলে 1 বসাই দিব, তারপরে যে বিটগুলো থাকবে সেই বিটগুলো কী হয়ে যাবে, তোমরাই বলো, তোমরা আমাকে কমেন্ট করে জানো, তার পরের বিটগুলো কী হয়ে যাবে, উল্টিয়ে যাবে। সো 1 হলে কি হবে 0, 0 হলে 1, 0 হলে 1, 0 হলে 1, 0 হলে 1। ওকে, সো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কিভাবে দুইয়ের পরিপূরক শর্টকাট পদ্ধতিতে বের করা যায়। ওকে, তো তোমরা আমাকে -7 এর মান বের করে কমেন্ট করে জানাবা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে, -7 এর মান দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কীভাবে বের হয়, শর্টকাটে করবো অবশ্যই কিন্তু। হ্যাঁ, তারপর একটু ক্লু দিয়ে দিই, +7 এর মান হচ্ছে 111, তাহলে বাকি 5টা কী হয়ে যাবে, বাকি 5টা জিরো হবে। ওকে, বাকি 5টা কি জিরো। সো শর্টকাট পদ্ধতিতে -7 এর মান তোমরা বের করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে -7 এর মান কী বের হবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা সেটা আয়ত্ত করতে পেরেছো কিনা। ওকে, আচ্ছা, এখানে এই পদ্ধতিগুলো প্রত্যেকটি তোমরা শিখেছো, আমি যুক্তি খণ্ডন করব যে এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটি উত্তম। তবে একটি বিষয় খেয়াল করে দেখো, প্রকৃত মান গঠন পদ্ধতিতে -5 এর যে ভ্যালুটা বের হয়েছে তার সাথে কিন্তু বাকি দুজনের -5 এর ভ্যালুর কোনো মিল নাই। একের পরিপূরকে -5 এর যে ভ্যালু বের হয়েছে তার সাথে বাকি দুইটি পদ্ধতিতে -5 এর কোনো মিল নাই, অর্থাৎ একই ভ্যালু কিন্তু কি এক এক জায়গায় এক এক মানে উপস্থাপিত হচ্ছে। তো কম্পিউটারকে যে কোনো একটি পদ্ধতি বোঝাতে হবে, অর্থাৎ কম্পিউটারকে ঋণাত্মক মান বোঝানোর জন্য যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে হবে।
তো আমি এখন ঠিক তোমাদেরকে সেটি দেখাবো যে কম্পিউটারকে কোন পদ্ধতি অনুসরণ করা উচিত, কোন পদ্ধতি অনুসরণ করা উচিত। তবে সেটা বোঝানোর আগে আমি তোমাদেরকে আরেকটি এক্সাম্পল দেব, যে এটা দিয়ে আমি কি আমার যুক্তি খণ্ডন পর্যায়ে চলে যাব। তো খেয়াল করে দেখো যে +5 এর ভ্যালু আমরা বসিয়েছি। তো আমি এখন 128, ঠিক আছে, 128 এর বাইনারি বের করব। সো 128 এর বাইনারি বের করার একটি ডেসিমাল সংখ্যার বাইনারি শর্টকাটে বের করার জন্য পদ্ধতি রয়েছে 1248 পদ্ধতি। সো এই চারটা যোগ করলে সব শেষের অঙ্কটি ডাবলের এক কম হয়, এটা কিন্তু আমি সংখ্যা পদ্ধতির রূপান্তরে দেখিয়েছি। সো এই চারটা যোগ করলে কত হবে সেটার ফলাফল খুব সহজেই বলে দেওয়া যায়। সব শেষের যে অঙ্কটি রয়েছে তার ডাবলের এক কম হবে। 8-এর ডাবল কত? 16, 16 এর এক কম 15 হবে। তাহলে 8, 16, 32। হ্যাঁ, আমি একটু ডান সাইড থেকে বসাই যাতে এটা বোঝা যায়। সো 128 এর বাইনারি বের করব। বের করার জন্য আমরা শর্টকাট ব্যবহার করব 1, 2, 4, 8, 16, 32, 64, হ্যাঁ, তারপরে 128। সো 128 এর ভ্যালু বের করার জন্য, প্লাস 128 এর ভ্যালু বের করার জন্য 128 লাগে, বাকিগুলো কিন্তু কি লাগে না, বাকিগুলো কিন্তু কি লাগে না। তো যেটা লাগে সেটার জন্য আমি কি দিব, সেটার জন্য আমি 1 দিলাম। আর বাকিগুলো কি হবে, বাকি যে 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে, 7টা কি 0 হয়ে যাবে। তোমরা ভাগ পদ্ধতি অনুসরণ করেও বের করতে পারো। সেখানে দেখবা 128 এর বাইনারি কত বের হয়েছে, 1 0 0 0 0 0 0 0। ওকে, 1 দিয়ে 7টা 0। তো প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমি যদি বোঝাতে চাই এটা প্লাস 128, তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে 1, তারপরে কি 1 2 3 4 5 6 7, 7টা 0 দিয়ে দিলাম। ওকে, এতটুকু দিয়েছি। তো খেয়াল করে দেখো 128 বের করেছি, প্লাসের ভ্যালু দিয়েছি। 128 এর বাইনারি কিন্তু ঠিক এটাই, যেটা আমরা লিখেছি ঠিক সেটাই। এবং 128 এর যে বাইনারিটা বের হয়েছে সেটা কিন্তু ধনাত্মক মান তার। এখন যদি এটা ঋণাত্মক মান প্রকাশের উপস্থাপিত করতে যাই, অর্থাৎ -128 বের করতে চাই, প্রকৃত মান গঠন পদ্ধতি অনুসারে যদি -128 বের করতে চাই, তাহলে দেখো আমরা একটা সমস্যায় পড়ব। সমস্যাটা কি, আমি বলেছিলাম সাইন বিটে প্লাস হলে 0 হয় এবং মাইনাস সাইন বিট সেই সংখ্যাটি যদি মাইনাস হয় বা ঋণাত্মক হয় তাহলে কি সাইন বিট কত হবে, 1। তো খেয়াল করে দেখো এই সংখ্যাটা কিন্তু কি ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা প্লাস হলে কি হয়, সাইন বিট 0 হওয়ার কথা, বাট এখানে কত হয়ে আছে, 1 হয়ে আছে। এটা কত হয়ে আছে, 1। তাহলে তো অবশ্যই এটা ভুল। প্রকৃত মান গঠন পদ্ধতি অনুসারে এটা কিন্তু হতে পারে না। তাহলে সাইন বিট কত হয়ে আছে, 1। আবার তুমি ঋণাত্মক মান বের করতে যাও, ঋণাত্মকে কি হয়, ঋণাত্মক বোঝাতে হলে সাইন বিট কত হয়, সাইন বিট কত হয়, অবভিয়াসলি 1 হয়, অবভিয়াসলি 1 হয়। তো আমি যদি ধরেই নিই যে ধনাত্মক যে মানটা দেওয়া আছে ঠিক দেওয়া আছে, 1 দেওয়া থাকতেই পারে, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। তবে প্রকৃত মান গঠন পদ্ধতিতে -128 এর মান বের করতে গেলে আমাকে মাইনাস মানে সাইন বিট কত দিতে হবে, 1 দিতে হবে। সো আমি 1 দিয়ে দিলাম, জাস্ট সাইন বিটেই চেঞ্জ আসবে। প্রকৃত মান গঠন পদ্ধতিতে জাস্ট সাইন বিটেই চেঞ্জ আসছে, বাকিগুলো কিন্তু কি ঠিক একই আছে। তো সাইন বিটে চেঞ্জ আনতে যদি চাই, মনে করো সাইন বিটের কন্ডিশন কি, মাইনাস মানে 1 বসিয়ে দিলাম। বাকি যদি যে বিটগুলো ছিল সেই বিটগুলো যদি ঠিক হুবহু বসিয়ে দিই, দেখো একই সংখ্যা হয়ে গেছে, প্লাস এবং মাইনাস দুটাই একই হয়ে গেছে। তাহলে এটা কি হওয়া সম্ভব? প্লাস আর মাইনাস কি কখনো একইভাবে কম্পিউটার বুঝতে পারবে? সে তো পার্থক্য নিরূপণ করতে পারবে না। তাহলে কি এই পদ্ধতি কি ভুল? তাহলে না, এই পদ্ধতিটি ভুল না। এখানে তোমাকে একটি সংখ্যার ধনাত্মক বা ঋণাত্মক মান বের করার আগে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে তার রেঞ্জের ওপরে। আমরা এর আগে রেজিস্টার শিখে এসেছি। রেজিস্টারে আমরা দুই ধরনের
বিষয় শিখে এসেছিলাম। রেজিস্টারে আমরা দুই ধরনের কন্টেন্ট শিখে এসেছি। রেজিস্টার দুই ধরনের ছিল, চিহ্নযুক্ত এবং চিহ্নবিহীন। সো এই সংখ্যাটা পদ্ধতি কিন্তু এখানে ধনাত্মক আছে, ঋণাত্মক আছে, তাহলে সেটা অবশ্যই চিহ্নযুক্ত রেজিস্টার ছিল। সেটা কী ছিল? চিহ্নযুক্ত রেজিস্টার ছিল। সো চিহ্নযুক্ত রেজিস্টারের একটু খেয়াল করে দেখো, তারপরে তোমরা যারা এই রেজিস্টার ক্লাসটি করোনি, আমার ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবভিয়াসলি ক্লাসটি করে ফেলবা। চিহ্নযুক্ত রেজিস্টারের কন্ডিশনটা ছিল, সেখানে সর্বনিম্ন মান আমি বের করে দেখিয়েছিলাম -128, এবং সর্বোচ্চ মান ছিল +127, 1 বাইট। এই মানটা কার ক্ষেত্রে প্রযোজ্য ছিল? 1 বাইট বা 8 বিটের ক্ষেত্রে। 1 বাইট বা 8 বিটের চিহ্নযুক্ত রেজিস্টারে সর্বনিম্ন মান ছিল -128, মানে 1 বাইট বা 8 বিট দ্বারা -128কে উপস্থাপন করা যায়, চিহ্নযুক্ত রেজিস্টারে উপস্থাপন করা যায়। বাট সর্বোচ্চ কত? সর্বোচ্চ 127কে উপস্থাপন করা যায়। সর্বোচ্চ 0, 1, 2, 3, 4, 100, 120, 125, 127 পর্যন্ত লেখা যাবে, ঋণাত্মক মান প্রকাশের জন্য লেখা যাবে। তো এখানে আমরা 128 কিন্তু অ্যালাউ করতে পারি না। 128 কিন্তু অ্যালাউ করতে পারি না। কেন পারি না? ব্যাখ্যাটা আরেকটা বিষয়ের মাধ্যমে আমি দেখা দিচ্ছি। দেখো 127-এর বাইনারি হচ্ছে 7টা 1, 7টা 1, ওই যে সেই পদ্ধতি একটু আগে যেমন ভাবে বের করলাম, 1, 2, 4, 8, 16, 32, 64। ওকে, এই সবগুলো যদি যোগ করি তাহলে যোগফল হবে সবার লাস্টে যে অঙ্কটি আছে তার ডাবলের 1 কম। 64-এর ডাবল কত? 128। 28-এর 1 কম কত? 27। তাহলে প্রত্যেকটি যদি যোগ করি তাহলে যোগফল হবে কত? 127। তো যেহেতু প্রত্যেকটি যোগ করা লাগছে, তাহলে কি প্রত্যেকটাতে 1 দিলাম। তাহলে 127-এর বাইনারি কত? 7টা 1। কয়টা 1? 7টি 1। 127 লিখলাম, এর বাইনারি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি 1 দিলাম। এবং এখানে যেহেতু 8 বিট ফিল আপ করা লাগবে, আমি আরেকটা 0 দিয়ে দিলাম। সাইন বিট কি দিয়ে দিলাম? সাইন বিট 0। সাইন বিট কত? 0। সাইন বিটের কন্ডিশন কি থাকে? প্লাস হলে 0 হবে। দেখো প্লাস 127 তো এটা প্লাস, তাহলে অবভিয়াসলি কত দেওয়া আছে? 0। -128 বের করলে কি হবে? সরি, -127 বের করলে কি হবে? 0 জায়গায় কি আসবে? জাস্ট 1 আসবে। মাইনাস মানে 1 চেঞ্জ হয়ে গেল, সাইন বিটা চেঞ্জ হয়ে গেল। তাহলে দেখো বাকিগুলো কিন্তু কি ঠিক মতোই থাকছে, 128-এর মতন ভেজাল লাগছে না। তাহলে -128 বোঝানোর জন্য +128 দরকার হয়। তবে সর্বোচ্চ মান কত পর্যন্ত চিহ্নযুক্ত রেজিস্টারে 1 বাইট বা 8 বিট দ্বারা 127 পর্যন্ত যাওয়া যায়, 128 যাওয়া যায় না। সো 128 যদি যেতে চাই তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? 8 বিটের 1 বাইট ব্যবহার করলে হবে না, 2 বাইট ব্যবহার করতে হবে। কারণ আমরা জানি, আমরা রেজিস্টার অংশে ক্লাস করে জেনেছি 2 বাইট মানে কত বিট? 16 বিট। তাহলে 128-এর প্রবলেমটি সলভ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে 128-এর +128-কে লিখব কয় বিট দিয়ে? আমরা লিখব 16 বিট দিয়ে। কেননা 8 বিটে সেটা কি সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? আমরা সেই সর্বনিম্ন বা সর্বোচ্চ ভ্যালু দিয়ে জানতে পারছি। সো 128-এর বাইনারি কত? 1 দিয়ে 7টা 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এটা হচ্ছে 128-এর বাইনারি। সো এখন আমি এটাকে কয় বিট দ্বারা উপস্থাপিত করব? 2 বাইট বা 16 বিট দ্বারা উপস্থাপন করব। সো এরকম 8টা বিট দিয়েছি, 16 বিট দ্বারা উপস্থাপন করলে বামে আরও কয়টা বিট দিতে হবে? আরও 8টা বিট দিতে হবে। 3, 4, 5, 6, 7, 8। এটা হচ্ছে 128-এর বাইনারি। কত বিটে? 16 বিটে বা 2 বাইটে। এখন -128 বের করব। -128 বের করব কোন পদ্ধতিতে? প্রকৃত মান গঠন পদ্ধতিতে।
তাহলে প্রকৃত মান গঠন পদ্ধতিতে যদি বের করে থাকি তাহলে জাস্ট কী হবে, এই যে সাইন বিট প্লাস, দেখো প্লাস থাকলে তো 0 হয়, ঠিক সেটাই আছে। মাইনাস হলে কত দিয়ে দিব, মাইনাস হলে জাস্ট কী দিয়ে দিব, সাইন বিট 0 জায়গায় কী দিয়ে দিব 1। আর বাকি যে 15টি বিট আছে সেই বিটগুলো যা যা ছিল ঠিক তাই বসিয়ে দিব, কোনো চেঞ্জ আসবে না। ওকে, তাহলে এখানে আমি একইভাবে তোমাদেরকে 1 বাইট বা 8 বিট বা 2 বাইট বা 16 বিট দ্বারা পদ্ধতিটা দেখিয়ে দিলাম। ওকে, আশা করি তোমরা কি সেই পদ্ধতিটি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা পদ্ধতি এখানে আলোচনা করা হয়েছে ঋণাত্মক মান প্রকাশের জন্য। প্রকৃত মান গঠন পদ্ধতি 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। সো আমরা তার রেঞ্জ জানলাম। 1 বাইট বা 8 বিট দ্বারা আমরা 127 পর্যন্ত কনভার্ট করতে পারবো প্রতিটি পদ্ধতিতেই। 127-এর ওপরে যদি কোনো সংখ্যার ঋণাত্মক মান প্রকাশের প্রয়োজন পড়ে তাহলে সেটিকে কি আমরা অবশ্যই 2 বাইট বা 16 বিট দ্বারা বের করব। এবং 1-এর পরিপূরক বের করা তো খুবই সহজ, যে 128-এর ভ্যালুটা ছিল ঠিক সেটা কি করে দিব, উল্টিয়ে দিব। ওকে, আচ্ছা 2-এর পরিপূরক পদ্ধতিতে 128-এর যে ভ্যালুটা আছে 1-এর পরিপূরকের যে মানটি পাবো তার সাথে 1-এর পরিপূরকের মানের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যায়। এর বাইরেও আমরা শর্টকাট দিয়ে 2-এর পরিপূরক পদ্ধতি দেখেছি। এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব যে এই পদ্ধতিগুলোর মধ্যে কোন পদ্ধতি কম্পিউটারের জন্য ব্যবহার করা উচিত বা কোন পদ্ধতিটি অধিক উত্তম। ওকে, সেটির জন্য তোমাদেরকে একটি উদাহরণ দেওয়ার প্রয়োজন রয়েছে। আচ্ছা আচ্ছা 0-এর বাইনারি কত? 0-এর বাইনারি তো 0-ই হয়, তাই না? তো 0-কে যদি আমি কম্পিউটারকে বোঝাতে চাই তাহলে অবশ্যই 8টা 0 দিয়েই বোঝাতে হবে, 1 বাইট বা 8টি বিট দিয়ে। খেয়াল করে দেখো, +0, 0-এর বাইনারি হচ্ছে 8টা 0, তাই তো? 3, 4, 5, 6, 7, 8। সো ধনাত্মক মানগুলো প্রত্যেকটি পদ্ধতিতেই একই, শুধু ঋণাত্মক মানগুলো আলাদা। 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 2, 3, 4, 5, 6, 7, 8। সো খেয়াল করে দেখো, +0-এর মান প্রত্যেকটি পদ্ধতিতে একই। সো আমি প্রত্যেকটি পদ্ধতি অনুসারে তাদের ঋণাত্মক মান বের করব, ঋণাত্মক মান বের করব, -0-এর মান বের করব। যদি -0-এর মান বের করার চেষ্টা করি তাহলে দেখো কিছু আমরা প্রবলেম ফেস করব। 0-এর মান প্রকৃত মান গঠন পদ্ধতি +0-এর মান থেকে -0-এর মান বের করব প্রকৃত মান গঠন পদ্ধতি অনুসারে। সো প্রকৃত মান গঠন পদ্ধতিটি কি? সাইন বিট, সবার বামের যে বিটটা আছে সেটা সাইন বিট। সাইন বিট প্লাস থাকলে 0 হয়, মাইনাস থাকলে কত হয়ে যাবে 1। আর বাকি যা যা বিট ছিল ঠিক তাই বসিয়ে দিব, ঠিক তাই বসিয়ে দিব, বসালাম। ওকে, আচ্ছা এবার 1-এর পরিপূরক পদ্ধতিতে -0-এর মান বের করব। 1-এর পরিপূরক পদ্ধতিতে প্রত্যেকটি বিট উল্টিয়ে যায়, প্রত্যেকটা বিট কি করে দিলাম, উল্টিয়ে দিলাম। ওকে, আচ্ছা 2-এর পরিপূরক পদ্ধতিতে বের করার নিয়ম হচ্ছে 1-এর পরিপূরকের যে মানটা পেয়েছি, যে 8টি 1 পেয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে, সর্বমোট যে 8টি মান পেয়েছি। 2-এর পরিপূরকের মান বের করার জন্য কি করতে হবে, 1-এর পরিপূরকের যে ঋণাত্মক মানটি পেয়েছি তার সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, অর্থাৎ বাইনারি যোগ করতে হবে, তাহলে কিন্তু কি পেয়ে যাব। তো আমরা যোগটি করব, তার আগে 2-এর পরিপূরকে কিন্তু আমরা একটা শর্টকাট জানি। শর্টকাটটা কি, তোমার যখন ফার্স্ট 1-এর সাথে দেখা হবে তখন 1-কে 1-এর মতনই বসিয়ে দিবা, তার পরের বিটগুলো চেঞ্জ হয়ে যাবে। তো তুমি ডান সাইড থেকে খোঁজ করছো 1 আছে কিনা, আছে কিনা, আছে কিনা, আছে কিনা, আছে কিনা খোঁজ করছো, কিন্তু খেয়াল করে দেখো কোথাও 1 নাই। সো 1-এর সাথে যতক্ষণ পর্যন্ত দেখা না হবে সেটা কি অপরিবর্তিত থাকবে। সো 0 ছিল 0 বসাই দিলা, 0 ছিল 0 বসাই দিলা, কি বসিয়ে দিলাম শর্টকাট পদ্ধতিতে। এবার আসো, এটা কিন্তু আমরা 8 বিট ব্যবহার করে বা 1 8 বিট বা 1 বাইট ব্যবহার করে বের করলাম।
তো যোগ করে দেখি। আরেকটি পদ্ধতি যেটা শিখলাম, একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরকের এই মানটি পাওয়া যায়, যেটি আমরা লিখলাম। সো সেটা বের করার চেষ্টা করব। সো বাইনারিতে 1 + 1 কত হয়? বাইনারিতে 1 + 1 কত হয়? 2। 2 তো অ্যালাউ না। সো 2 এর বাইনারি আমরা জেনেছি, 2 এর বাইনারি 1 0। 1 0 জিরোটি কি বসাই দিলাম, সাম 0 বসাই দিলাম। হাতে কি থাকে? ক্যারি 1। ক্যারি 1টা কি পাশের বিটে চলে গেল। আবারও 1 + 1 2 হয়, 2 এর 0 বসাই দিলাম। আবারও যে হাতের এই 1টা থাকে সেটা পাশের বিটে বসাই দিলাম। সো আবারও 1 1 আসলো। তো এইভাবে 0 0 দেখবা, এগুলো বাইনারি যোগটা করলে ফলাফলটা বের হবে 8টি 0 বের হলো। কেননা এখানে 1 আসবে, প্রত্যেকটার সাথে 1 1 চলে আসবে। এভাবে আসার পরে এখানে খেয়াল করে দেখবা 1 + 1 কত হয়? 1 + 1, এই যে এখানে 1 + 1 2। 2 এর ভ্যালু 0 বসাই দিলাম। হাতে কত থাকে? হাতে থাকে 1। হাতে কত থাকে? 1 বসাই দিব। তো এই বাইনারি যোগটি, তোমাদের বাইনারি যোগ শেখানো হয়েছে, ডেসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই শিখে নিবা। আমার চ্যানেলটিতে সবই টিউটোরিয়াল দেওয়া আছে। তো এখানে যে বিটটি বের হয়েছে, 1 যে বিটটি বের হয়েছে সেটা লিখে দিলাম। তুমি যদি একটু কাউন্ট করো, বিটগুলো কাউন্ট করলে একের পরিপূরকের সাথে এক যোগ করলে কিছু কিছু সময় 9টি বিট বের হতে পারে। যোগ করলে বিট কিন্তু 9টি বের হতে পারে। একটু গুনো, 1 2 3 4 5 6 7 8 9। বাইনারি যোগ করলে 9টি বিট বের হতে পারে। সো তুমি কি এখানে 9টি বিটই বসিয়ে দিবা? অবশ্যই না। কেননা তুমি প্লাসের যে ভ্যালুটা লিখেছো সেটা 8টা বিটে লিখেছো। সো মাইনাস ভ্যালু লেখার সময় তুমি 9টি বিট লিখতে পারো না, কেননা তুমি এটা 1 বাইট বা 8 বিট দ্বারা উপস্থাপিত করেছো। সো সবার বামের যে বিটটা আছে, সবার বামে যে বিটটা থাকবে সেটাকে বলা হয়ে থাকে ক্যারি বিট। এক্ষেত্রে ক্যারি বিট বলা হয়ে থাকে 2 এর পরিপূরকের ক্ষেত্রে। তো সেই ক্যারি বিটটা লিখতে হয় না। সো সেই ক্যারি বিটটা কি আমরা লিখব না। তাহলে বাকি যে বিটটা আছে, বাকি যে 8টা বিট থাকলো ক্যারি বিট বাদ দিয়ে, সেই 8টা বিট লিখব। সো সেই 8টা বিট কি? 0 0 0, 8টা 0। দেখো তো ঠিক সেই মানটাই আছে যেটা আমরা শর্টকাটে বের করেছি। ঠিক যে মানটা আমরা শর্টকাটে বের করেছি ঠিক সেই মানটাই কি এখানে দেওয়া আছে। তাহলে একের পরিপূরকের এই ভ্যালুর সাথে এক যোগ করে দেখতে পাচ্ছি আমরা 9টা বিট আসছো। সো 9 বিটের মধ্যে সবার বামের বিটটাকে বাদ দিয়ে বাকি 8টা বিট এখানে লিখব। সো লিখতে গিয়ে দেখছি যে শর্টকাটে আমি যেভাবে বের করেছি ঠিক সেই ভ্যালুটার মতনই। ওকে, তাহলে -0কে 3টি সংখ্যা পদ্ধতিতে উপস্থাপিত করেছি। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, দেখো -0কে আমি 3টি সংখ্যা পদ্ধতিতে উপস্থাপন করেছি, তবে আমি কিছুটা অবাস্তব একটা উদাহরণ দিয়েই বুঝিয়েছি। কেননা যুক্তি খণ্ডনের জন্য এই যুক্তিটা অধিক উত্তম। তোমরা নিশ্চয়ই ছোটোকাল থেকে +5 দেখেছো, অবভিয়াসলি -5ও দেখেছো, +1 দেখেছো, অবভিয়াসলি -1ও দেখেছো। তবে তোমরা আমাকে বলবা, তোমরা কি কখনো +0 দেখেছো? 0 কি প্লাস বা -0 দেখেছো? অবশ্যই না। প্লাস বা -0 বলে আমাদের বাস্তব পৃথিবীতে কিচ্ছু নাই। +5 হতে পারে, -5 হতে পারে, +0 -0 নাই। জাস্ট কি আছে? 0। জাস্ট কি আছে? 0। তাহলে -0 বলে কিন্তু কিচ্ছু নাই। কিন্তু খেয়াল করে দেখো, +0 এবং -0 দুইটার মান দেখো পরস্পর ভিন্ন। প্লাস এবং মাইনাসের মান, প্রকৃত মান গঠন পদ্ধতিতে ভিন্ন, যদিও এটার কোনো অস্তিত্বই নাই, শুধু 0 হতে পারে। কিন্তু 0 এর মানের জন্য তারা কি দুইটি আলাদা পদ্ধতি উপস্থাপন করেছে। তাহলে কি এটা সম্পূর্ণ ভুল। এই পদ্ধতি ধোপে টেকে না, এটা অনেক আগের পদ্ধতি। তারপরে এটার পদ্ধতি পরে একের পরিপূরক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। সেখানে খেয়াল করে দেখো, +0 -0 বলে তো কিছু নাই, না থাকা সত্ত্বেও কিন্তু কি তারা দুই ধরনের মান উপস্থাপন করছে। প্লাসের জন্য একরকম, মাইনাসের জন্য দুই ধরনের মান উপস্থাপন করছে। এটাও কি ধূপে টিকলো না। কিন্তু 2 এর পরিপূরক পদ্ধতিতে দেখো তার একটি সমাধান দিয়েছে। সেখানে +0 এরও যা মান, -0 এরও তা মান। আসলে +0 বা -0 বলে বাস্তবে কিছু নাই। খেয়াল করে দেখো, তাদের 8টি বিট যেটি রয়েছে, 8টি বিটই কিন্তু কি প্লাস বা মাইনাসের ক্ষেত্রে সেম। তাহলে আমরা এই যুক্তি খণ্ডন থেকে বলতে পারি যে 2 এর পরিপূরক পদ্ধতি অধিক উত্তম। 2 এর পরিপূরক পদ্ধতি অধিক উত্তম। তো তোমাদের এইচএসসি পরীক্ষায়
খ নাম্বারে একটা প্রশ্ন পড়তে পারে যে 2-এর পরিপূরকের গুরুত্ব লিখো। সো খ নাম্বারে এরকম অনেক সময় প্রশ্নটা এসে থাকে যে 2-এর পরিপূরকের গুরুত্ব লিখো। সো তোমরা অবশ্যই 2-এর পরিপূরকের গুরুত্বটি লিখবে। সো 2-এর পরিপূরকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা যদি লিখতে বলে তাহলে তোমরা এইভাবে লিখবে যে 2-এর পরিপূরক পদ্ধতি এমন একটি পদ্ধতি যার সাথে একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পদ্ধতি পাওয়া যায়। 2-এর পরিপূরক পদ্ধতিতে আমরা জানি +0 এবং -0 বলে কিছু নাই। 2-এর পরিপূরক পদ্ধতি ব্যতীত অন্য যে দুটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি দুটিতে +0 এবং -0-এর জন্য ভিন্ন ভিন্ন মান প্রদর্শিত হয়, কিন্তু 2-এর পরিপূরক পদ্ধতিতে +0 এবং -0-এর জন্য একই মান প্রদর্শিত হয়ে থাকে। আরেকটা সুবিধা রয়েছে, 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের কাজ 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের কাজ বিয়োগের মাধ্যমে করা সম্ভব। হ্যাঁ, এটা আমি এরপরে তোমাদের কোশ্চেন সলভ ক্লাসে বুঝিয়ে দিব। সেই পর্যন্ত অবশ্যই তোমরা আমার চ্যানেলটিতে নজর রাখবা। আমি তোমরা দেখবা সাবস্ক্রাইব বেলের ঠিক ডান পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটিতে ক্লিক করে রাখবা এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে পরবর্তী আপডেটটি চলে যাবে। তো তোমরা এভাবে বলতে পারো যে 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের কাজ বিয়োগের মাধ্যমে করা সম্ভব হয়ে থাকে। যোগের কাজটাও বা 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবং 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের বর্তনী তুলনামূলকভাবে সরল, তাই সেটি কি দামে সস্তা এবং সহজলভ্য। যেহেতু সহজলভ্য তাই কি দামে সস্তা। আচ্ছা, তো এই পদ্ধতিগুলো আমরা একটি কম্পিউটারকে ঋণাত্মক মানকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব। আমরা ঋণাত্মক মানকে কম্পিউটারকে বোঝানোর জন্য এই পদ্ধতিগুলো ব্যবহার করব। তবে আমি যুক্তি দ্বারা খণ্ডন করতে পেরেছি আশা করি যে কোন পদ্ধতিটি অধিক উত্তম। সো আমরা 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করব। এরপরে আমরা কোশ্চেন সলভের ক্লাসে যে ক্লাসগুলো নিব সেখানে আমরা 2-এর পরিপূরক পদ্ধতির দ্বারা একটি ধনাত্মক মানের বিপরীতে ঋণাত্মক মান বের করব। সো আশা করি ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি 3টি তোমাদের আয়ত্ত হয়েছে। কোশ্চেন সলভ ক্লাসে আশা করি সেটা আরও সহজ হয়ে উঠবে তোমাদের কাছে। অবশ্যই যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবে যাতে পরবর্তী আপডেটটি তোমার কাছে পৌঁছে যায়। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।